দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আজকের মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অভিষেককে বড় নির্দেশ হাইকোর্টের। আজকের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নির্দেশ হাইকোর্টের একজন আধিকারিক বাড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর সংগ্রহ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে থেকে জানিয়ে বাড়িতে যাবেন ব্যাংক আধিকারিক, তেমনটাই নির্দেশ আদালতের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা শুনানি শুরুতেই আদালতের ক্ষোভের মুখে পড়ে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ভূমিকায় ক্ষুব্ধ হন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যাংকের অবস্থান পরিবর্তনে ব্যাংকের আইনজীবীকে ভৎসনাও করেন বিচারপতি। বলেন, আপনারা এইভাবে অবস্থান পরিবর্তন করতে পারেন না। আপনারা প্রথমে বললেন কেওয়াইসির জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, এখন বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এটা ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়, তাই ব্যাংক জানাতে পারছে না। আপনারা জানান যে কেওয়াইসি কি নথি জমা করতে হবে। এরপরে আদালতে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে আমরা স্থানীয়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট বন্ধ করিনি, আমাদের কেন্দ্রীয় নিরীক্ষণ দল নিরাপত্তার স্বার্থে বন্ধ করেছে। ইতিমধ্যে অন্য মামলায় ইডি যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে সেগুলির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে, তাই কেওয়াইসির জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। যা শুনে ক্ষুব্ধ বিচারপতি কৃষ্ণা রাওয়ের কড়া প্রশ্ন, আপনাদের কেওয়াইসির ব্যবস্থা নেই, গ্রাহককে ডেকে পাঠিয়েছেন কেন? আপনাদের যা যা নথি দরকার সেটা বলুন, মামলাকারী এখনই আপনাদের দিয়ে দেবে। এই পরিষেবা দেন আপনারা গ্রাহকদের। আরও বললেন, নোটিশ দেখে মনে হচ্ছে আপনাদের আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বেশি আগ্রহী। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলছি যে আপনাদের একটা ফটো দিয়ে দেওয়ার জন্য, সেটা ভালো করে দেখবেন। একবার এসএফআই অফিস ভেঙেছিলাম, আবার সার্জিক্যাল স্ট্রাইক করব, হুঙ্কার দিলীপের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। এক পক্ষ যখন সরাসরি আক্রমণাত্মক হুঁশিয়ারি দিচ্ছে, তখন অন্য পক্ষ এই ঘটনা থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছে। গত বুধবার রাতের পর বৃহস্পতিবারও উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিশাল পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কলকাতা 32 ক্যাম্পাস চত্বরে ধুন্ধুমার কাণ্ড বাধে। একদিকে বাম ছাত্র সংগঠনের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন, অন্যদিকে গোল পার্কের দিক থেকে আসা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির কর্মীরা 4 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। গেটের উপরে উঠে গেরুয়া পতাকা লাগানোর পাশাপাশি যাদবপুরের ঐতিহ্যের প্রতীক নন্দলাল বসুর হাতে তৈরি প্রায় 2.5 দশক পুরনো এমব্লেম ভেঙে ফেলার অভিযোগ ওঠে। যদিও এবিভিপির নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে ঘিরেই দলের ভেতর এবং বাইরে মতপার্থক্যের ছবি স্পষ্ট হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে গিয়ে স্পষ্ট ভাষায় জানান, অতীতে যেমন সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, তেমন পরিস্থিতি তৈরি হলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, কোনো দাদাগিরি বা দেশ বিরোধী কার্যকলাপ চলতে দেওয়া যাবে না। আক্রমণাত্মক সুরে মন্ত্রীর বক্তব্য, যখনই এরকম কিছু হয় বাকিরা প্রতিবাদ পর্যন্ত করে না। টিএমসি এই দেশ বিরোধীদের পুষে রেখেছিল, আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, এসএফআই এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি দেশ বিরোধী স্লোগান ওঠে, আবার একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অশান্তি থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবিভিপি তাদের দলীয় কোনো ছাত্র সংগঠন নয় এবং যাদবপুরের এই অভ্যন্তরীণ সংঘর্ষে দল কোনোভাবে হস্তক্ষেপ করবে না। স্বৈরাচারী ও লুম্পেন দল 5 মাসে আইএসএফ ছেড়ে মারাত্মক অভিযোগ আরাবুল ইসলামের। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম, কিন্তু মাত্র 5 মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইএসএফ ছাড়ার কথা জানিয়ে দিলেন ভাঙড়ের এই প্রভাবশালী নেতা। আর এই ঘোষণার পরই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন আরাবুল? আইএসএফ ছাড়ার কথা জানিয়ে আরাবুল তীব্র ভাষায় দলের নেতৃত্বকে আক্রমণ করেছেন। তার অভিযোগ, আইএসএফে স্বৈরাচারী এবং একনায়কতান্ত্রিক মনোভাব চলছে। ভাঙড়ে দলের একাংশের হাতে সাধারণ মানুষের উপর অত্যাচার এবং অনাচার হচ্ছে বলে দাবি করেন তিনি। সেই পরিস্থিতির প্রতিবাদেই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আরাবুল। তবে আইএসএফ ছাড়লেও তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য কী হবে তা এখনও স্পষ্ট করেননি তিনি। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আবার কি পুরনো দল তৃণমূলে ফিরবেন তিনি, নাকি আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকবেন? তৃণমূলের সঙ্গে আরাবুলের সম্পর্ক বরাবরই ওঠাপড়ায় ভরা। একসময় ভাঙড়ে দাপুটের নেতা হিসেবে পরিচিত আরাবুল কলেজ শিক্ষিকার দিকে জগ ছোড়ার অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরে সেই শাস্তি প্রত্যাহার করে তাকে দলে ফেরানো হয়। এরপর ফের ভাঙড় এবং সংলগ্ন এলাকায় সংগঠনের প্রভাব বাড়াতে শুরু করেন তিনি। তবে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। একাধিক ইস্যুতে দুই নেতার সংঘাত নিয়ে দলীয় নেতৃত্ব সতর্ক করলেও সম্পর্কের উন্নতি হয়নি। পঞ্চায়েত ভোটের সময় এলাকার রাজনৈতিক অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আরাবুল। পরে জামিনে মুক্তি পেয়ে সমর্থকদের বিশাল জমায়েত এবং মালা পরে ভাঙড়ে ফেরেন তিনি। 26-এর বিধানসভা ভোটের আগে আরাবুলের অভিযোগ ছিল, তৃণমূলে তাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছে। দীর্ঘদিন দলের সঙ্গে থাকার পরেও তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই দাবি করেছিলেন তিনি। সেই ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে নওশাদ সিদ্দিকীর আইএসএফে যোগ দেন, কিন্তু 5 মাসের মধ্যেই আবার আইএসএফের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন আরাবুল। ফলে ভাঙড়ের রাজনীতিতে তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে এখন জোর আলোচনা। কোমর
বেঁধে আসরে বিজেপি, পাল্টা জবাব কংগ্রেসের। বন্দে মাতরম বিতর্কের সংঘাত তুঙ্গে। বন্দে মাতরম গানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠল। জাতীয় গানের দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপির আক্রমণের জবাবে বৃহস্পতিবার পাল্টা সরব হল কংগ্রেস। দলের অভিযোগ, জাতীয়তাবাদের আবেগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি মানুষের বাস্তব সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। বন্দে মাতরম নিয়ে এবার সরাসরি রাজনৈতিক সংঘাতে বিজেপি এবং কংগ্রেস। কংগ্রেসের সিদ্ধান্তকে ঘিরে বিজেপির তীব্র আক্রমণের পর পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, মানুষের দৈনন্দিন সমস্যা, ছাত্র যুবদের উদ্বেগ এবং সরকারের ব্যর্থতার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর ঘোরাতেই বন্দে মাতরম বিতর্কের সামনে আনা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, 1937 সালে ভোট ব্যাংক এবং তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস বন্দে মাতরমকে বিভক্ত করেছিল। তার অভিযোগ, এর প্রভাব পরবর্তীতে দেশভাগের রাজনীতিতেও পড়ে। কংগ্রেস অবশ্য এই অভিযোগ সরাসরি খারিজ করেছে। কংগ্রেসের বক্তব্য, 1937 সালের সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না। জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ সহ একাধিক ভারতীয় জাতীয় নেতা সেই সময়ের আলোচনায় যুক্ত ছিলেন। কংগ্রেসের দাবি, বন্দে মাতরমের প্রতি তাদের শ্রদ্ধা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে দেশের বহুত্ববাদী চরিত্র এবং সামাজিক সম্প্রীতির কথা মাথায় রেখে ঐতিহাসিকভাবে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ একদিকে বিজেপির অভিযোগ এটি তুষ্টিকরণের রাজনীতি, অন্যদিকে কংগ্রেসের পাল্টা দাবি, জাতীয়তাবাদের ইস্যুর সামনে এনে মানুষের আসল সমস্যাগুলি আড়াল করা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, নইলে বড় আন্দোলন হবে। জয়পুরের সিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ আশুতোষ রাঙ্কা। সিজেপি জয়পুর স্কুল অডিট সংঘাত। জয়পুরের সাঙ্গানেরে রামপুরা কানোয়ারপুরায় একটি সরকারি স্কুলের দুর্দশা দেখতে আসা কাকরোজ জনতা পার্টির কর্মী এবং কর্মকর্তাদের উপর হামলার ঘটনার পর দলটির সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরাসরি রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ঘটনাটির বর্ণনা দিয়ে আশুতোষ রাঙ্কা বলেন, আমরা সরকারি স্কুলটির বেহাল দশা দেখতে কানোয়ারপুরা গিয়েছিলাম। গত বেশ কয়েক বছর ধরে স্কুলটি একটি মহিষের খোয়ারে চলছে। গত বছরে আমরা পরিদর্শনে গিয়েছিলাম এবং পরিস্থিতি একই রকম ছিল, কিন্তু এবার আমরা পৌঁছানোর আগে বিজেপির সঙ্গে যুক্ত লোকজন উপস্থিত ছিল। আমাদের কর্মীদের উপর হঠাৎ হামলা করা হয়। পুলিশকে খবর দেওয়া হলেও তারা থামেনি। আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, মোবাইল ফোন ভেঙে ফেলা হয়, একজন নারী কর্মীকে মারধর করা হয় এবং আমার জামাও ছিঁড়ে ফেলা হয়। আমাদের দলের একজনের হাত ভেঙে যায় এবং আমাদের ওপর পাথরও ছোড়া হয়। আশুতোষ রাঙ্কা সতর্ক করে বলেন, আজ রাজস্থানের গণতান্ত্রিক ইতিহাসে এক কালো দিন। আমি শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারকে বলতে চাই যে আপনার হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে। এই সমাজবিরোধী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং স্কুল পরিদর্শন সংক্রান্ত জনবিরোধী আদেশটি প্রত্যাহার করতে হবে। যদি তা না হয় তাহলে সিজেপি রাজস্থান জুড়ে এক তীব্র আন্দোলন শুরু করবে। এবারের লড়াই শুধু স্কুলে সীমাবদ্ধ থাকবে না, আমরা মদন দিলাওয়ারের পদত্যাগ দাবি করব। আশুতোষ রাঙ্কা বলেছেন যে আজ গোটা দেশ বিজেপির গুন্ডামি সরাসরি প্রত্যক্ষ করছে। পাথর ছোড়াছুড়ি আগে থেকেই চলছিল, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা কিছুই করবেন না। এই পুরো হামলাটি শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের নির্দেশে চালানো হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবকদের হাত ভেঙে দেওয়া হয়েছে, যানবাহন ভাঙচুর করা হয়েছে, এমনকি বয়স্করাও আমাদের মহিলা দলের সদস্যদের দিকে পাথর ছুঁড়েছেন এবং তাদের কোনো ফোনও ভেঙে দিয়েছে। আর সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত। চেয়ার হারালেন কাজল শেখ। অনাস্থা ভোটাভুটির আগেই পদত্যাগ বীরভূমের জেলা সভাপতির। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির ঠিক 24 ঘন্টা আগে ইস্তফা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, তার ইস্তফাপত্র রীতিমধ্যে গৃহীত হয়েছে। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম জেলা পরিষদের মোট 52টি আসনের মধ্যে একটি আসন কংগ্রেসের দখলে রয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণ বদলের পর থেকে কাজল শেখ জেলা পরিষদে আসা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়েও পদ শেষ রক্ষা হলো না তার। গত 4 আগস্ট 19 জন জেলা পরিষদ সদস্য কাজল শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। 21 আগস্ট অনাস্থা ভোটের দিন ধার্য হলেও তার আগের দিন পদত্যাগ করলেন তিনি। জেলা পরিষদের তৃণমূল সদস্য নব্য গোপাল বাউরি ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজল শেখ সভাধিপতি হওয়ার পর অফিসটিকে নিজের মতো করে চালাতেন, যার ফলে অধিকাংশ সদস্য তার চেম্বারে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। নির্বাচনের পর কাজ থমকে গিয়েছিল। বাধ্য হয়ে আমরা তার বিরুদ্ধে অনাস্থা আনি এবং সেই চাপের মুখে পড়েই তিনি পদত্যাগ করেছেন। বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শিয়ানে বলেন, পদত্যাগ করলেও দুর্নীতির হাত থেকে উনি ছাড় পাবেন না। নিজের ভাই এবং ভাইপোদের টেন্ডার পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, সেই কারণেই তার নিজের দলের সদস্যরা অনাস্থা এনেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে তার সমস্ত দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হয়। আগামী দিনে যিনি সভাধিপতি হন না কেন তাকে দুর্নীতি মুক্ত জেলা পরিষদ গড়তে হবে।
আমি এসেই বলেছি তাড়াতাড়ি চালু করো। পশ্চিমবঙ্গের জনগণনা আটকে রাখা নিয়ে মমতাকে দুষলেন শুভেন্দু। শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গের কাজের ব্যবস্থার আমূল বদল করা হয়েছে। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের জনগণের কাজ আটকে রাখার জন্য দায়ী করে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। প্রধানমন্ত্রীর আশীর্বাদে রাজ্যপাল আমাকে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন সেন্সাস। 2025 সালে সেন্সাস চালু করার জন্য চিঠি দিয়েছিল। আমি এসেই বলেছি তাড়াতাড়ি চালু করে। তিনি আরো বলেন, ভারতীয় ন্যায় সংহিতা 2024 সালে চালু হয়েছে। যেখানে বিজেপি সরকার আছে ও নেই সেখানে বিএনএস চালু হয়েছিল। শুধুমাত্র তৃণমূল পশ্চিমবঙ্গে বিএনএস চালু করেনি, এখান থেকে চালু বিএনএস। এখন থেকে দেশপ্রেম, সুরক্ষা এ বিষয়ে রাজ্য কোনো কম্প্রোমাইজ করবে না। দেশ চলবে আলাদাভাবে, রাজ্য চলবে আলাদাভাবে, এটা হতে পারে না। ভারত সরকার এবং প্রদেশ সরকার, কেন্দ্র সরকারের সব প্রকল্প মানুষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গে শুধু দলের পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। আমরা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। আমরা ক্ষমতায় এসে ভারতীয় ন্যায় সংহিতা আইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মানুষ বিচার পাবেন নিশ্চিত করেছি। এই পশ্চিমবঙ্গে এর আগে শাস্তি হয়েছে, কিন্তু তা কার্যকর হয়নি। বিএনএস এর মাধ্যমে দ্রুত বিচার দেওয়া যাবে। এই প্রদর্শনীতে নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এসে ন্যায় সংহিতা সম্পর্কে জানাবেন। কার্যভার গ্রহণের দিন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত এবং জাতীয় সুরক্ষা, দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তরকরণের ফাইলে প্রথম স্বাক্ষর করেন তিনি। জনগণনা বিগত তৃণমূল সরকার রাজনৈতিক উদ্দেশ্যে যে জনগণনা আটকে রেখেছিল, যার জন্য 2025 সালের 16 মে স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিও দিয়েছিলেন, তা অবিলম্বে চালুর সম্মতি দিয়ে মুখ্য সচিবকে নির্দেশ দেন। ভারতীয় ন্যায় সংহিতা সারা দেশে বলবৎ হলেও বাংলায় আটকে থাকা ভারতীয় ন্যায় সংহিতা 11 মে থেকে এ রাজ্যে চালুর নির্দেশ দেন তিনি। হোমওয়ার্ক না করায় শিক্ষিকার চর, ক্লাসরুমে জ্ঞান হারিয়ে মৃত্যু 6 বছরের শিশুর। সিসিটিভি ফুটেজে শিহরিত শহর। বৃহস্পতিবার সকালে রোদমাখা দিনটি অন্য 5টা দিনের মতোই শুরু হয়েছিল 6 বছরের প্রণয় তেজার জন্য। প্রতিদিনের মতো হাসি মুখে এলকেজির ব্যাগ গুছিয়ে স্কুলে গিয়েছিল শিশুটি, কিন্তু কে জানতো সেই ক্লাসই তার জীবনের শেষ ক্লাস হবে। স্কুলের ক্লাসরুমের একটি মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালো বিশাখাপত্তনমের লিটল গার্ডেন প্রাইভেট স্কুলের ওই খুদে পড়ুয়া। ঠিক কি ঘটেছিল ক্লাসরুমে? স্কুল সূত্রে খবর, এদিন ক্লাস চলাকালীন শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীকে তাদের দেওয়া হোমওয়ার্ক দেখাতে বলেন। প্রণয় কোনো কারণবশত হোমওয়ার্ক করে আনতে পারেনি। অভিযোগ, এই সামান্য অপরাধে শিক্ষিকা তাকে বকাঝকা করেন এবং রাগের মাথায় তাকে গালে সজোরে চড় মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চড় মারার কয়েক সেকেন্ড পরেই শিশুটি জ্ঞান হারিয়ে শিক্ষিকার গায়ের উপর লুটিয়ে পড়ে। এরপর অনেক চেষ্টা করেও আর তাকে সচেতন করা সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ ও সিসিটিভি ফুটেজ দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হয় KGHA। ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান বাবা মা অভিযোগ করেছেন, কেবল হোমওয়ার্ক না করার অজুহাতে এই শিক্ষিকার অমানবিক আচরণের কারণেই, মারধরের কারণেই প্রণয়ের মৃত্যু হয়েছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, যেখানে শিক্ষিকার এই আচরণের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পরিবার। এই ঘটনায় প্রতিবাদে স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের ছাত্রের অভিভাবক এবং আত্মীয়রা। তারা স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা করে অন্ধ্রপ্রদেশের শিক্ষা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানান, বিশাখাপত্তনমের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রণয়ের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার দায় কোনোভাবেই সংশ্লিষ্ট শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষ এড়াতে পারে না। সরকারের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারকে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ফের ঝড় বৃষ্টির তুলকালাম দক্ষিণবঙ্গে। আগামী 5 দিন কেমন থাকবে আবহাওয়া, আগাম আপডেট। একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, তবে তাতে গরম কমার নাম নেই, উল্টে বেড়ে গিয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে রাজ্যের উপর থাকা নিম্নচাপটি এখন শক্তি হারিয়েছে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর কারণে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অধিক বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায়। সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ হবে না। এরপর আগামীকাল শুক্রবারও মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। শনিবার অনেকটাই কমবে ঝড় বৃষ্টি। আবার রবিবার বুমেরাং। রবিবার থেকে ফের বড় বদল আবহাওয়ার। বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই। সোমবারও ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, সেই কারণে হলুদ সতর্কতা রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলায় ভিজবে। মঙ্গলবার বৃষ্টি কমবে, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির আবহাওয়া বেশ কয়েকটি জেলায়। উত্তরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারের পাশাপাশি মোটের উপর সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে, যদিও একটানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ, এসডিও দপ্তরে ধুন্ধুমার থেকে পদ অবরোধ। রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকার মাসিক আর্থিক ভাতা না পাওয়ার অভিযোগে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে একাধিক জেলায়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কালীঘাট তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই অনিয়ম এবং সাধারণ মানুষের হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে। ২০ আগস্ট বেলা ১২টার মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পৌঁছালে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো সমাধান মেলেনি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর চব্বিশ পরগনা এবং বীরভূমে প্রশাসনিক দফতরের সামনে তুমুল হট্টগোল, পথ অবরোধ এবং ঘেরাও কর্মসূচি পালন করেন শয়ে শয়ে বঞ্চিত মহিলা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমা শাসকের দফতরে বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। ক্রুদ্ধ মহিলারা এসডি অফিসের মূল ফটক ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তীব্র বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। আইন শৃঙ্খলা সামাল দিতে মূল গেট বন্ধ করে দেওয়া হলে ক্রুদ্ধ মহিলারা দরজায় চাপড় মেরে তাদের প্রতিবাদ জানাতে থাকেন। খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের মূল অভিযোগ, গত ৩ মাস ধরে প্রাপ্য অর্থ থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত, অথচ একাধিক অযোগ্য ব্যক্তি নিয়ম ভেঙে এই সুবিধা পাচ্ছেন। একই উত্তপ্ত ছবি ধরা পড়েছে মালদহের ইংলিশ বাজার পুরসভাতেও। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে শতাধিক মহিলা পুরসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও অহেতুক এবং অযৌক্তিকভাবে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৩টির বেশি ঘর থাকার বাহানায় আবেদন খারিজ করা হলেও যৌথ এবং বড় পরিবারের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োগ করা অত্যন্ত অন্যায় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। দিনের পর দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বলে তীব্র ক্ষোভ উগরে দেন তারা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার সামনে মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। একাধিকবার সঠিকভাবে ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভাতার টাকা অ্যাকাউন্টে জমা না পড়ায় ক্ষুব্ধ মহিলারা স্পষ্ট জানান, যোগ্য উপভোক্তাদের টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে, অন্যথায় এই প্রকল্পের সুবিধা সবার জন্যই বন্ধ করতে হবে। বীরভূমে ক্ষোভ। অন্যদিকে বীরভূমের বোলপুরে এসডিও দপ্তরের সামনে প্রতিবাদে সামিল হন একদল মহিলা। তাদের দাবি, আবেদনের পর পোর্টাল বা নথিতে স্থিতি অনুমোদিত দেখালেও পরে অজানা কারণে টাকা আসা বন্ধ হয়ে যায়। বারবার পুরসভা এবং এসডিও দপ্তরের চক্কর কেটেও কোনো সমাধান না মেলায় অবশেষে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।